আসসালামু আলাইকুম। শুনছিলাম মাননীয় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণটি। আহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ 6টি বিষয়ে সংস্কার করার জন্য উনি কমিশন করেছেন, 6 জনকে দায়িত্ব দিয়েছেন। খুব ভালো পদক্ষেপ। কিন্তু আমি আন্তর্জাতিক রিলেশনসের উপর কাজ করি, পড়াশোনা করি, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে কাজ করি। আমার অভিজ্ঞতার আলোকে একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আহ, আমার আহ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মিস করেছেন বলে আমি মনে করছি। আমার এই আলোচনার মাধ্যমে এবং আমি আমার অন্যান্য চ্যানেলেও আমি যেখানে যাদের সাথে কথা বলি আমি তাদের মাধ্যমে মেসেজটি পৌঁছে দেব। সচেতনতার উদ্দেশ্যে আমি আমার চ্যানেলে আহ, যে সপ্তম গুরুত্বপূর্ণ বিষয়টি মাননীয় প্রধান উপদেষ্টার আহ, সিদ্ধান্ত থেকে, প্ল্যান থেকে বাদ পড়েছে, যেই ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ, জাতিকে যে ব্যাপারে খুবই মনোযোগ দিতে হবে, সেই ব্যাপারটা নিয়ে আমি সিদ্ধান্ত নেওয়ার নতুন একটি কমিশন করার, সংস্কার কমিশন করার জন্য আমি পরামর্শ দিচ্ছি। সেটি হচ্ছে যে বর্তমান ভূ রাজনৈতিক এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে একটি দেশের অবস্থান, মর্যাদা এবং সত্যিকার রাজনৈতিক পরিচয় নির্ধারণ করতে হলে তার একটি পার্মানেন্ট ফরেন পলিসি থাকতে হয়। And that has to be balanced, that has to be very smart, and that has to be very যুগোপযোগী। আপনারা জানেন যে চায়না বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে চায়না একটি ফরেন পলিসি গ্রহণ করেছে। ইট ইজ কল্ড পার্মানেন্ট অ্যাপ্রোচ টু ফরেন গভর্নেন্স। সেখানে দীর্ঘদিন ধরে তারা কাজ করেছে। চায়নার বুদ্ধিজীবীরা, দেশি বিদেশি যারা রয়েছে, তারা সকলে এটার পিছনে কাজ করেছে। কেউ বলবেন ফরেন পলিসি হাতে কলমে থাকা উচিত না, কিছু জিনিস তো আপনাকে হাতে মানে লিখিত রাখতেই হবে। একটি জাতির জন্য আপনাকে একটি পার্মানেন্ট ফরেন পলিসি অ্যান্ড মডার্ন ব্যালেন্সড আধুনিক যুগের সময় উপযোগী একটি ফরেন পলিসি আপনার থাকতেই হবে। সেটি যদি না থাকে আপনি আন্তর্জাতিক রাজনীতিতে অচল, আপনি আন্তর্জাতিক রাজনীতি অগ্রহণযোগ্য, আপনি জাতি হিসাবে মর্যাদা পাবেন না। দেখুন, ভারতকে আমরা ভারতের যত বিরোধিতা করি, চায়নার কেউ বিরোধিতা করতেই পারে, আমেরিকার যত বিরোধিতা করি, প্রত্যেকটা রাষ্ট্রের, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, আমি যে দেশে থাকি, প্রত্যেকটা দেশের পার্মানেন্ট ফরেন পলিসি রয়েছে এবং সেখানে রিচ রিসোর্স রয়েছে। যারা সেই যারা নতুন নিয়োগ পায় অথবা যারা ওই দেশের ফরেন পলিসি নিয়ে কাজ করে, সকলেই জানে আমাদের ফরেন পলিসি অ্যাপ্রোচ কি হবে, আমাদের জিও পলিটিক্যাল অ্যাপ্রোচ কি হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো বাংলাদেশের একটি মডার্ন স্মার্ট একটি পার্মানেন্ট ফরেন পলিসি নেই। আমরা জিও পলিটিক্যালি একটি ভালনারেবল সিচুয়েশনে রয়েছে। আমাদের তিন দিকে ভারত, অপরদিকে আমাদের পাশে রয়েছে চায়না। চায়না ভারতের মাঝে অনেকগুলো সমস্যা রয়েছে, তাদের মাঝে কম্পিটিশন রয়েছে। অপরদিকে আমেরিকা আমেরিকা এখানে ভারতকে নিয়ে কোয়াড করেছে, ইন্দোপাক স্ট্র্যাটেজি করেছে। আমেরিকার অনেক এম্বিশনস রয়েছে অঞ্চলে, চায়নার এম্বিশনস রয়েছে, প্ল্যান রয়েছে, ভারতের তো আছেই। এইসব এই সকল দিকগুলো বিবেচনা করে মাননীয় প্রধান উপদেষ্টা অথবা অন্তর্বর্তী সরকার যে 6টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন করেছেন, এগুলো খুবই করার দরকার ছিল, খুবই প্রয়োজনীয়। আমি সরকারকে ধন্যবাদ জানাই এই কমিশনগুলো করার জন্য। বাট সরকার একটি সুনির্দিষ্ট টাইম ফ্রেম দিতে পারতেন। এই সংস্কারের জন্য ওনাদের কতটুকু টাইম দরকার সেটি দেন নাই। আমি আশা করছি সরকার একটি টাইম ফ্রেম দেবেন। কিন্তু আমি যে কথাটি বলছি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী একটি মূলত চ্যালেঞ্জিং বক্তব্য দিয়েছে বাংলাদেশের
ব্যাপারে যে তারা বাংলাদেশের উপর আর্মিদেরকে উনি যখন অ্যাড্রেস করছিলেন বাংলাদেশের ব্যাপারে খুব সতর্ক নজর রাখার জন্য উনি বলছিলেন বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন সরকারের প্রধান শেখ হাসিনা উনি ইন্ডিয়াতে রয়েছেন ইন্ডিয়াতে উনি অলস বসে থাকবেন না সেখানে ওনার অবস্থানের কারণে ভারতের এই মানে বাংলাদেশ বিষয়ক তারা অনেকগুলো পলিসি গ্রহণ করবে এবং অলরেডি তারা করেছে রয়ের বাংলাদেশের ব্যাপারে তাদের একটি অবস্থান রয়েছে বাংলাদেশের ব্যাপারে ভারতের একটি ফরেন পলিসি রয়েছে এই উপমহাদেশের ব্যাপারে তাদের ফরেন পলিসি রয়েছে সেই ব্যাপারগুলোকে এবং এগুলা বাংলাদেশের জন্য ভেরি কনসার্নিং সেই ব্যাপারগুলো বাংলাদেশ কি ডিল করবে ভারতের সাথে তিন দিকে ঘেরা বাংলাদেশকে যে ভারত বেষ্টিত যে বাংলাদেশ তিন দিক দিয়ে সেই ভারতের সাথে আমাদের পলিসিগুলো আমরা কিভাবে ডিল করব সে ব্যাপার নিয়ে দেশের জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক দলকে সাথে নিয়ে একটি পার্মানেন্ট টেকসই কমিশন তো করতেই হবে না হয় এই চ্যালেঞ্জগুলো ভারতের সাথে আমাদের চ্যালেঞ্জগুলো আপনাদের নিযুক্ত একজন পররাষ্ট্র সচিব এসে কোন পলিসির ভিত্তিতে উনি ডিল করবেন এই ব্যাপারে কি জাতীয় ঐক্যমত লাগবে না সেই ঐক্যমত আপনারা কখন করেছেন সেই ঐক্যমত তো আসতে হবে আপনারা যে কমিশন করেছেন আমি পররাষ্ট্র মানে মানে সরকারের প্রধান উপদেষ্টাকে বলছি এবং সরকারের অন্যান্য উপদেষ্টাদেরকে বলছি আজকে যদি ইন্ডিয়ার সাথে আমাদের একটি সামরিক অথবা অন্যান্য মানে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যায় আমরা কিভাবে ডিল করব আমরা কি হঠাৎ করেই আন্তর্জাতিকভাবে মানে এই ব্যাপারটি কিভাবে সমাধান করব সেই পলিসি আমরা গ্রহণ করেছি জাতির সকলকে নিয়ে তা করিনি তা আমাদেরকে করতে হবে চায়নার সাথে আমাদের পলিসি কি হবে সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে আমেরিকার সাথে আমাদের পলিসি কি হবে তা আমাদেরকে নির্ধারণ করতে হবে দ্যাট শুড বি পার্মানেন্ট ফরেন পলিসি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের পার্মানেন্ট ফরেন পলিসি লাগবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে আমাদের পার্মানেন্ট ফরেন পলিসি লাগবে শুধু কি তাই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘের বিভিন্ন বডি সেখানে ভোটের ব্যাপার আছে সেখানে পলিটিক্স আছে আন্তর্জাতিক শক্তিসমূহের সেখানে বাংলাদেশ কোন অবস্থান নেবে সে ব্যাপারে তো হঠাৎ করে পররাষ্ট্র সচিব অথবা পররাষ্ট্র উপদেষ্টা অথবা পররাষ্ট্রমন্ত্রী অথবা জাতিসংঘ অথবা আমেরিকাতে থাকা অ্যাম্বাসেডার এবং ইন্টারন্যাশনাল বডিতে বাংলাদেশের প্রতিনিধিরা হঠাৎ করে 2-4 জন 10 জন 20 জন মিলিত সিদ্ধান্ত নিতে পারে না দে মাস্ট রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি and they must represent the will of the people of Bangladesh. বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের ফরেন পলিসি বাংলাদেশের মানুষের পরিচিতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিবেচনা করতে হবে হ্যাঁ 71-এর পরে আমরা আমাদের বিভিন্ন স্ট্যান্ড ছিল 71 থেকে এখন পর্যন্ত আমরা বিভিন্ন আন্তর্জাতিক অবস্থান গ্রহণ করেছি কিন্তু বর্তমান বাস্তবতার আলোকে 20 রেভলিউশনের পরে বাংলাদেশের ইয়াং ছাত্র জনতা সকলে মিলে যে বিপ্লবটি করেছে এই বিপ্লবের পরে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে সত্যিকার অর্থে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এবং আগামী দিনে ভারতের সাথে চ্যালেঞ্জ এবং আরো বৈশ্বিক শক্তিসমূহের সাথে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদেরকে নতুন পার্মানেন্ট টেকসই আন্তর্জাতিক মানের স্মার্ট একটি ফরেন পলিসি গ্রহণ করতেই হবে এবং সেই ফরেন পলিসি 2-4 জন আমলা দিয়ে লিখলে হবে না সেই ফরেন পলিসির সাথে বাংলাদেশের সকল জনগণের সকল স্টেক হোল্ডার্সদের একটি সমন্বয় লাগবে আমি ছাত্র জনতাকে আহ্বান করব বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে আহ্বান করব বাংলাদেশের সকল রাজনীতিবিদদেরকে আহ্বান করব যে আপনারা এই ব্যাপারটিতে নজর দিন অর্থাৎ উই মাস্ট হ্যাভ এ নিউ পার্মানেন্ট ফরেন পলিসি কনসিডারিং দ্য নিউ সেকেন্ড রেভলিউশন এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে সম্মান জানানোর জন্যে আমাদেরকে একটি পার্মানেন্ট
ফরেন পলিসি গ্রহণ করতে হবে সকলের ঐকমত্যের ভিত্তিতে। না হয় আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে না। আমি যদি শেষ করি, এই কথা দিয়ে শেষ করব, আমি মানে বাংলাদেশের নতুন আহ, আহ, সরকার প্রধান জনাব ইউনূস সাহেবকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে, ওনার পরিষদকে আমি রিকোয়েস্ট করছি এবং বাংলাদেশের জনগণকে রিকোয়েস্ট করছি যে একটি অন্যতম প্রধান সংস্কার কমিশন করতে হবে, যেটি মিসড হয়েছে। তারা 6টি করেছেন, 7 নম্বরটি হবে একটি রিফর্মড পার্মানেন্ট টেকসই ফরেন পলিসি কমিশন। ধন্যবাদ সকলকে। আগামী দিনের বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছুক এবং জাতি হিসেবে আমরা সকলে মিলে একটি গ্রহণযোগ্য একটি আন্তর্জাতিক পলিসি গ্রহণ করি, যার মধ্য দিয়ে আমাদের আগামী দিনের সন্তানরা সম্মানজনক ইন্টারন্যাশনাল সিটিজেন হিসেবে বেড়ে উঠবে, এই প্রত্যাশা। সকলকে সালাম, আসসালামু আলাইকুম।